শুভেচ্ছা। শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। আগামী 1 ঘন্টায় জানিয়ে দেব দেশ বিদেশ, খেলা, বাণিজ্য, বিনোদন সহ সব ধরনের খবর। প্রতিদিনকার মতো খবরটা যতখানি করে বলবো তাতে করে আজকে সব আপডেটগুলো জেনে যেতে পারবেন। আর নিয়মিত এই আয়োজনে নুসরাত বৃষ্টির সাথে আছি। স্বাগত জানাচ্ছি সবাইকে। চলছে সিটি নির্বাচনের জমজমাট প্রচারণা। ভোটের তারিখ পেছানোর একটি রিটের ব্যাপারে আগামীকাল আদেশ দেবেন আদালত। তবে বসে নেই প্রার্থীরা। মেয়র নির্বাচিত হলে দায়িত্ব গ্রহণের 90 দিনের মধ্যে নগরবাসীর সব মৌলিক চাহিদা পূরণ করা হবে, এমন প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন ঢাকা দক্ষিণে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। আজ মানিকনগর থেকে তিনি প্রচারণা শুরু করেন এবং বলেছেন, জিতলে প্রথম 3 বছর অবকাঠামো উন্নয়নে শুধু সিটি কর্পোরেশন কাজ করবে, আর অন্য কোনো সংস্থাকে কাজ করতে দেওয়া হবে না। নির্বাচিত হতে পারলে দায়িত্ব গ্রহণের 90 দিনের মধ্যে ঢাকাবাসীর সকল মৌলিক নাগরিক সেবাগুলো ঢাকাবাসীর দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে একটি দুর্নীতিমুক্ত সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করা। এদিকে তাপসের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, তার দলের সমর্থিত প্রার্থী ও কর্মীদের উপরে কাপুরুষরা হামলা চালাচ্ছে। দুপুরে সুরিটোলার কর্মী সভায় তিনি এই অভিযোগ করেছেন এবং বলেছেন, এসব সত্ত্বেও নির্বাচনে বিএনপি জয়ী হবে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং খালেদা জিয়ার মুক্তির জন্য ধানের শীষে ভোট চাইছেন তিনি। বাসার সামনেও কয়েকটি গাড়ি ভাঙচুরের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে এই কাপুরুষের দলরা। জনগণের সামনে তারা পার পেয়ে যাবে না। আপনারা জোরালোভাবে মাঠে থাকবেন। আমাদের লক্ষ্য কিন্তু একটাই, সেটি হলো জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেয়া, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, এবং সেটি একমাত্র সম্ভব যদি কিনা আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে পারি। ইশরাকের মতো একই অভিযোগ করেছেন উত্তরে বিএনপি মনোনীত প্রার্থী তাবিথ আউয়াল। তিনি বলেছেন, এ ব্যাপারে কমিশনে লিখিত অভিযোগ জানানো হয়েছে। সকালে রাজধানীর বিজয় সরণী মোড় থেকে কর্মী সমর্থকদের সাথে নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। গণসংযোগে বড় একটা মিছিল এসে আমার গণসংযোগ বন্ধ করে দিয়েছিল। তার পাশাপাশি আমার আরও 5 জন কাউন্সিলর বৃন্দের উপরেও একটা হামলা হয়েছিল, ওদের অফিস এবং ওদের গণসংযোগের উপরে। সমস্ত ব্যাপার বিস্তারিতভাবে ইলেকশন কমিশনকে জানানো হয়েছে। আমরা এখনও আহ্বান জানাচ্ছি ওনাদের দায়িত্বশীল জায়গা থেকে ওনার একটা সুস্থ অবাধ নির্বাচন পরিচালনার জন্য ওনারা যথোচিত ব্যবস্থা নেবেন। বিএনপির মেয়র প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় কেউ বাধা দিচ্ছে না বলে দাবি করেছেন ঢাকা উত্তরের আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। বলেছেন, ওসব বিএনপির অভ্যন্তরীণ কোন্দল। সকালে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন আতিকুল ইসলাম। এ সময় তিনি ভোটারদের নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চান। বলেন, মানবিক ঢাকা গড়তে সবার সহযোগিতা প্রয়োজন। আমাদের প্রতিপক্ষ বিএনপির একটা সুন্দর গান গেয়ে গেয়ে তারা যাচ্ছে। আমি ওয়েলকাম জানিয়েছি। আমরা বিশ্বাস করি গণতন্ত্র, আমরা বিশ্বাস করি আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। দর্শক, আমরা প্রচারণার এখনকার অবস্থা জেনে নেব আমাদের সহকর্মীদের কাছ থেকে। প্রথমেই দক্ষিণ সিটির আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসের প্রচার বহরের খবর জানবো সহকর্মী মাহফুজ মিশুর কাছ থেকে। তিনি উত্তর মান্ডায় রয়েছেন। মিশু, সকালে তো ফজলে নূর তাপস ব্যাপক ভরপুর প্রচার চালিয়েছেন। এখন যেখানে আছেন সেখানে কি অবস্থা দেখছেন, একটু বিস্তারিত জানতে চাই। বৃষ্টি, ফজলে নূর তাপস আসলে দিনভর তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। দিনের শেষ ভাগে তিনি উত্তর মান্ডায় এই মুহূর্তে এখানকার একটি স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ তিনি মুসল্লিদের সঙ্গে আদায় করেছেন। আমরা একটু ফজলে নূর তাপসের কাছে যাওয়ার চেষ্টা করি। তিনি এই মুহূর্তে বের হচ্ছেন, আমাদের যদি একটু যেতে দেন, আমরা একটু কথা বলতে চাই ফজলে নূর তাপসের সঙ্গে। এই জন্যই আমাদেরকে ব্যাপক কার্যক্রম হাতে নিতে হবে এবং আমাদের পরিকল্পনা আমরা 5 ভাগে বিভক্ত করেছি। প্রথমত আমাদের ঐতিহ্যের ঢাকা, আমাদের ঐতিহ্যকে সংরক্ষণ করে আমরা পুনরুজ্জীবিত করব। দ্বিতীয়ত আমাদের সুন্দর ঢাকা, এবং তৃতীয়ত আমাদের সচল ঢাকা। চতুর্থ আমাদের সুশাসিত ঢাকা। পঞ্চম আমাদের উন্নত ঢাকা। সুতরাং এই 5টি ভাবে বিভক্ত করে আমরা আমাদের এই সম্পূর্ণ আমাদের উন্নয়নমূলক কার্যক্রমটা আমরা হাতে নিব। এখানে অনেক কাজ করণীয়, কিন্তু আমি বিশ্বাস করি সততা, নিষ্ঠা এবং একাগ্রতার সাথে কাজ করলে এগুলো সম্ভব। এত সিরিয়াস নির্বাচনী প্রচারণা আপনি চালাচ্ছেন একেবারে দিনের শুরু থেকে মধ্যরাত পর্যন্ত, তারপরেও বিরোধী রাজনীতিকরা বলছেন নির্বাচন কমিশন নিয়ে আওয়ামী লীগ নানা রকম ষড়যন্ত্র করছে। তাই যদি হয় তাহলে আপনার এত ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাওয়ার দরকার কি? এটা তো তাদের
জাতীয় রাজনীতির কৌশল। তারা তো যেদিন থেকে নির্বাচনে এসেছে সেদিনই বলেছে যে এটা তাদের একটি আন্দোলনের একটি অংশ হিসেবে, কিন্তু আমি তো সেটা মনে করছি না। আমি মনে করছি ঢাকাবাসীর এটা একটি সুযোগ যে উন্নত দেশের উন্নত রাজধানী গড়ার। সুতরাং এই সূচনাটা এখনই করা প্রয়োজন, না হলে এমনিতেই আমাদের অনেক সময় পেরিয়ে গেছে। ঢাকা একটি অপরিকল্পিত নগর হয়ে গেছে, একটি বায়ু দূষণে দূষিত নগর হয়ে গেছে। সব কিছু মিলিয়ে আমাদের জীবনটা একটি সংগ্রামে লিপ্ত হয়ে গেছে। তো সেই জায়গা থেকে কাজ করার জন্য খুবই সততা, নিষ্ঠা, একাগ্রচিত্তে এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজগুলো করতে হবে। আপনার ভোটারদের অনেকেই হিন্দু ধর্মাবলম্বী এবং ভোটের নির্বাচনের তারিখ নিয়ে হাইকোর্ট একটি রায় কালকে দিবে, ফলে সেক্ষেত্রে অনেক ভোটার আপনার সংখ্যার হিসেবে, ফলে সরস্বতী পূজা এবং নির্বাচনের তারিখ এই প্রসঙ্গে আপনার কোনো মতামত আছে? না, এ ব্যাপারে তো আমরা তো প্রার্থী, আমাদের কোনো মন্তব্য নেই। এটা নির্বাচন কমিশনের অবশ্যই আগে এটা বিষয়টা অনুধাবন করা উচিত ছিল। আমরা যেমনটা বলছিলাম, আমরা ফজলুনুর তাপসের সঙ্গে কথা বলছিলাম। তিনি মূলত দক্ষিণ সিটি কর্পোরেশনে হিন্দু ধর্মাবলম্বী ভোটারদের সংখ্যা অনেক বেশি, কিন্তু সেই বিষয়টি যেহেতু নির্বাচন কমিশনের উপরেই ছেড়ে দিতে চান আওয়ামী লীগ প্রার্থী ফজলুনুর তাপস। ফিরছি স্টুডিওতে, বৃষ্টি আপনার কাছে। ধন্যবাদ মিশু, আমরা আপনার মাধ্যমে দেখছিলাম সেখানকার অবস্থা। ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল গণসংযোগ করছেন। তেজগাঁও এলাকায় আমাদের সহকর্মী আখলাকুস সাফা তার সাথে ছিলেন এবং এই মুহূর্তে তার খবর জানাবেন। সাফা, আপনি নিশ্চয়ই আমার কথা শুনছেন। গতকাল কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল, সেই খবর আমরা সম্প্রচার করেছিলাম। আজ নির্বাচনী পরিবেশ, বিশেষ করে সবাই যে গণসংযোগ করছেন এবং আপনি যেখানে আছেন সেখানকার পরিবেশ কেমন দেখছেন, একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন। বৃষ্টি, আপনাকে ধন্যবাদ। কিছুক্ষণ আগেই তাবিথ আউয়ালের যে আজকের যে নির্বাচনী প্রচারণা এবং গণসংযোগ সেটি আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। আগামীকাল সকালবেলা আবারও সেটি শুরু হবে। সেই অর্থে এখন আর তাবিথ আমার সঙ্গে নেই। তবে পরের যে বিষয়টি আপনি বলছিলেন, গতকালের যে বিচ্ছিন্ন কিছু ঘটনা, যদিও বিএনপির দিক থেকে এবং তাবিথ আউয়াল যিনি প্রার্থী তিনি বিষয়টিকে মোটেও বিচ্ছিন্নভাবে দেখছেন না। তিনি আজ যে সারাদিন বিভিন্ন জায়গায় যে নির্বাচনী প্রচারণা করেছেন, বিশেষ করে যে তেজগাঁ শিল্পাঞ্চল যে এলাকাটি এবং শিল্পাঞ্চলের বাইরেও যে আবাসিক এলাকাগুলো রয়েছে, বিশেষ করে নাখালপাড়া এলাকাটি এবং আরজতপাড়া এলাকা, পূর্ব নাখালপাড়া, পশ্চিম নাখালপাড়া, আরজতপাড়া, এই পুরো এলাকা ঘুরে তিনি পায়ে হেঁটেই ঘুরেছেন পুরো সবগুলো রাস্তা এবং বারবারই কিছুক্ষণ পরপর যেখানেই সংক্ষিপ্ত পথসভা করেছেন সেই জায়গাগুলোতে তিনি গতকালের উদাহরণ কিন্তু টেনে এনেছেন এবং বারবারই যে বিষয়টি বলার চেষ্টা করেছেন সেটি হচ্ছে পরিকল্পিতভাবে এই নির্বাচন থেকে সরানোর জন্য এবং এই নির্বাচনে যেন বিএনপির, এটা তাদের দাবি যে বিএনপির যে জনজোয়ার রয়েছে বিশেষ করে এই শিল্পাঞ্চলে, সেই এই মানুষজনকে ভোট থেকে দূরে রাখার জন্য এক ধরনের ভীতি এবং আতঙ্ক সৃষ্টি করার জন্য সরকার এই ধরনের পায়তারা করছে এবং সরকারি দল এর সঙ্গে সরাসরিভাবে জড়িত বলেও তিনি বেশ কিছু অভিযোগ করেছেন। নির্বাচন কমিশনের নিষ্ক্রিয়তার কথা বলেছেন এবং নির্বাচন কমিশনে বারবার অভিযোগ জানিয়েও এখন পর্যন্ত তিনি লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত পাননি বলে কিন্তু আজও শেষমেশ, অর্থাৎ কিছুক্ষণ আগে আমার পেছনের যে জায়গাটি, এখানে তিনি পথসভা করে গিয়েছেন, এখানটাতেও তিনি বলে গিয়েছেন এবং নির্বাচনে ঠিক বিএনপির যে অবস্থান, যে নির্বাচনে অংশগ্রহণ করাটাই তাদের সবচেয়ে বড় বিষয় এবং অংশগ্রহণের মাধ্যমেই তারা যে আন্দোলনের এটি আরও একটি অন্য ধরনের এক কর্মসূচি, সেই হিসাবে তারা রয়েছেন এবং একই সঙ্গে তারা এটিও আশা করছেন যে যদি নিরপেক্ষ ভোট হয় সেক্ষেত্রে তারা বলছেন যে বিএনপির জয়, অর্থাৎ তাবিথ আউয়ালের জয় কোনোভাবে আটকানো সম্ভব না। সেদিক থেকে নির্বাচনী প্রতিশ্রুতি বলতে শিল্পাঞ্চলের যে জায়গাগুলো ঘুরেছেন সেই জায়গাগুলো ঘুরে তিনি বলেছেন যে সেখানে যে শিল্পাঞ্চলের যে শিল্প কারখানাগুলো রয়েছে সেসব জায়গায় যে ভোটাররা রয়েছেন এবং তাদের যে চলাফেরা এবং একই সঙ্গে সেই এলাকাগুলোর যে রাস্তাঘাট, সেই রাস্তাঘাটগুলো তিনি যদি নির্বাচিত হন, তিনি যদি জয়ী হন, সেক্ষেত্রে তিনি মেয়র হয়ে এই দায়িত্বগুলো নেবেন এবং এই দায়িত্বগুলো পালন করবেন। এছাড়াও যে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠীগুলো রয়েছে, অর্থাৎ এই জায়গায় কিছু বস্তি এলাকাও রয়েছে, সেই জায়গাগুলোতেও বিশেষভাবে গুরুত্ব দেবেন বলে কিন্তু প্রতিশ্রুতি দিয়েছেন। বৃষ্টি, ধন্যবাদ সাফা। এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা ২ সিটির বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। সকালে দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন তারা। এই সময় সূরা ফাতিহা পাঠ করে দলের প্রতিষ্ঠাতার আত্মার মাগফিরাত কামনা করেন তারা। সিটি নির্বাচন পেছানোর দাবি নিয়ে ইসির সাথে বৈঠক করছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা। আগামীকাল
আদালতের নির্দেশের জন্য ইসি অপেক্ষা করছে বলে নেতাদেরকে জানিয়েছেন তিনি। নেতারা বলেছেন, সরস্বতী পূজার দিন নির্বাচন হলে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে তার দায় তারা নেবেন না। বিকেলে আগারগাঁওয়ে ইসি ভবনে যান হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের 7 নেতা। তাদের সাংবিধানিক বাধ্যবাধকতার কথা বলেছেন, তবে পরিশেষে একটি কথা বলেছেন, হাইকোর্টের রিট মামলার সিদ্ধান্তের জন্য চলুন আমরা সবাই মিলে অপেক্ষা করি, সে অনুযায়ী আমরা আমাদের ভূমিকা বা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করব। প্রতীক বরাদ্দ হয়ে যায়, তারপরে কতদিন সময় দিতে হবে নির্বাচনের, সে সময়টি কিন্তু সুনির্দিষ্ট হয়েছে। 1 দিন 1 ঘন্টা কমানোর কোনো সুযোগ নেই, এবং এটা ঐচ্ছিক ছুটি, কোনো সরকারি ছুটি নয়। অতএব নির্বাচনটি 30 তারিখে করা যায়। মাননীয় আদালত যেভাবে নির্দেশনা দেবেন সেইভাবে কমিশন পরবর্তীতে ব্যবস্থা নেবেন। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন যেই করুক, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেছেন। এ সময় নির্বাচনের তারিখ পেছানো একান্তই নির্বাচন কমিশনের বিষয় বলেও জানিয়েছেন তিনি। বিতর্ক এড়াতে এমপি মন্ত্রীদের প্রচারণায় অংশ নিতে না পারাকে মেনে নিয়েছেন বলেও তিনি জানিয়েছেন। ইলেকশন কমিশন খণ্ডন করে বলেছেন তারা এটা ইলেকশন, তাদের আচরণবিধিতে যা আছে সেটাই ফলো করার জন্য, তো সেটা আমরা মেনে চলছি। সরস্বতী পূজা নিয়ে যদি মনে করে কারো কারো দাবির প্রেক্ষিতে ডেট পরিবর্তন করা দরকার, সেটা অ্যাবসলিউটলি ইলেকশন কমিশনের একটি। সিটি নির্বাচনী প্রচারণায় দলের নেতাকর্মীদের গ্রেফতার এবং আক্রমণ চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির এই নেতা বলেছেন, ছাত্রছাত্রীদের নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সরকার দলীয় প্রার্থীরা। নির্বাচনে ইভিএম ব্যবহারের কঠোর সমালোচনা করেছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে টেকসই উন্নয়ন সপ্তাহ এবং অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে আবুধাবি ন্যাশনাল এক্সিবিশন সেন্টারে শুরু হওয়া এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে টেকসই উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকায় বিভিন্ন সংগঠনকে পুরস্কৃত করা হয়। এ সময় অ্যাওয়ার্ড জয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় প্রধানমন্ত্রী যোগ দেবেন ভয়েস কনফারেন্সে। ক্যাসিনো কাণ্ডর অন্যতম হোতা আলোচিত 2 ভাই এনামুল হক এনু এবং রূপন ভূঁইয়াকে গ্রেফতার করেছে সিআইডি। পলাতক এই 2 আসামিকে সকালে ঢাকার কেরানীগঞ্জ থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ 40 লাখ টাকা উদ্ধার করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে সিআইডি। দুর্নীতি বিরোধী বিশেষ অভিযান শুরুর পর থেকেই ক্ষমতাসীন দলের এই 2 নেতাই পলাতক ছিলেন এবং ভুয়া পাসপোর্ট বানিয়ে বিদেশ যাওয়ার চেষ্টাও করছিলেন তারা। গত বছরের 24 সেপ্টেম্বর তাদের বাসায় অভিযান চালায় র্যাব। জব্দ করা হয় 5 কোটি টাকা, 720 ভরি স্বর্ণ এবং 5টি আগ্নেয়াস্ত্র। প্রথমে তারা কক্সবাজারে চলে গেছিল এবং তাদের একটা উদ্দেশ্য ছিল যে ওইখান দিয়ে কোনোভাবে বার্মা হয়ে তারা চলে যেতে পারে কিনা, মায়ানমার হয়ে দিক দিয়ে চলে যেতে পারে কিনা, বা মালয়েশিয়ায় বাই বোট যেটা হয় আর কি, ইলিগাল ইমিগ্রেন্টসরা যেটা করে। তো সেরকম যখন তারা সুবিধা করতে পারে নাই, পরবর্তীতে তারা আবার এখানে কেরানীগঞ্জে ফিরে আসে এবং তাদেরই এক কর্মচারীর ভাড়া করা বাড়িতে তারা অবস্থান নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় গ্রেফতার আসামি মজনুকে নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে সে। ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ডিবির উপকমিশনার মশিউর রহমান। বলেছেন, ওই হতভাগ্য শিক্ষার্থীকে ভবঘুরে ভেবেছিল মজনু। রিমান্ডে পাওয়া তথ্য বিভিন্ন আলামত পর্যালোচনা করেই নিশ্চিত হওয়া গেছে ধর্ষক একজনই। মশিউর রহমান জানিয়েছেন, ঢাবি শিক্ষার্থীর জবানবন্দির সাথে মজনুর দেয়া তথ্য হুবহু মিলে গেছে। শিগগিরই সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেবে। এই মামলাটা তদন্ত একটা সায়েন্টিফিক তদন্ত হবে, যেহেতু এখানে বায়োলজিক্যাল বিষয়গুলো আছে এবং সেটার একটা ডিএনএ টেস্ট বা ওরকম পরীক্ষা হবে। এখানে কোনো বিন্দু মাত্র কোনো সন্দেহের বিষয় থাকার কোনো সুযোগ নেই। সায়েন্টিফিক্যালি তদন্ত হবে এবং সেখানে আমাদের হাইড করার কোনো বিষয় নেই। গরু চুরির অপবাদে গাইবান্ধার সুন্দরগঞ্জে হাত পা বেঁধে 13 বছরের কিশোর রফিকুলকে নির্যাতন করা হয়েছে এবং এ সময় স্থানীয় অনেকে উপস্থিত থাকলেও মারধরের হাত থেকে
কেউ বাঁচাতে এগিয়ে আসেনি। আর এই ঘটনায় 13 জনকে আসামি করে মামলার পরে গ্রেফতার হয়েছে 2 জন। নির্যাতনের মোবাইল ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে সচেষ্ট পুলিশও। এদিকে যশোরে পিকআপ নিয়ে এসে গরু চুরি করার চেষ্টার সময় গণপিটুনিতে 3 জনের প্রাণ গেছে। আমার ভাইকে বাড়ি থেকে ঘুমন্ত অবস্থায় ধরে নিয়ে গিয়ে রাতের বেলা নিয়ে গিয়ে বাড়িতে আরেক বাড়িতে কেউ মাথা ধরছে, কেউ কোমর ধরছে, কেউ পা ধরছে, ধরি এজন করে তোলার পর পরে মারছে। আমরা রাত্রে অভিযানে যাই, এমনকি অলরেডি আমরা 2 জনকে গ্রেপ্তার করেছি। এর সাথে সংশ্লিষ্ট আরও যারা আছে তাদেরকে গ্রেপ্তারের অভিযান চালানো হচ্ছে। এদিকে যশোরের অভয়নগরে গরু চুর সন্দেহে গণপিটুনিতে 3 জনের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে ভোরে পিকআপে করে কয়েকজন গরু চুরি করতে যায় এবং এ সময় বাড়ির মালিক ও গ্রামবাসী টের পেয়ে চিৎকার শুরু করে। পরে গ্রামবাসী তাদের ধাওয়া করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে 2 জন নিহত হয়, আরেকজন অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যায়। এই চোরগুলি বেসিক্যালি বাগেরহাট এবং খুলনা এলাকা থেকে এসেছিল, একটি পিকআপ এবং একটি ট্রাক নিয়ে। এই ঘটনায় এখন আপনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে, অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা নেওয়া হবে, তারপর চুরি মামলা নেওয়া হবে। গাড়ি চালাতে চালাতে ঘুমিয়ে পড়ে চালক, তারই বেপরোয়া ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ময়মনসিংহের গৌরীপুরে প্রাণ হারিয়েছে স্কুল ছাত্রী, আহত হয়েছে আরও একজন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে গৌরীপুর পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী তিথি পাল ও রূপা চক্রবর্তী সকালে বের হয় কোচিংয়ে যাবার জন্য। মধ্যবাজার এলাকায় বেপরোয়া একটি ট্রাক পেছন থেকে এসে তাদেরকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যায় তিথি পাল। গুরুতর আহত রূপাকে গৌরীপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে এলাকাবাসী ট্রাক চালক এবং হেলপারকে গণধোলাই দিয়ে পুলিশে দেয়। এদিকে দুর্ঘটনার পরে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ এবং সড়ক অবরোধ করে। বরিশালের মেঘনা নদীতে 2 লঞ্চের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল মা ছেলের। গতরাত পৌনে 1টার দিকে মাঝের চরে ঢাকাগামী কীর্তনখোলা 10 এবং পিরোজপুরের হুলারহাটগামী ফারহান 9 লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। এতে কীর্তনখোলা 10 লঞ্চের নিচ তলায় থাকা মাহমুদা বেগম এবং তার ছেলে মমিন খানের মৃত্যু হয়। এই ঘটনায় তদন্ত কমিটি করেছে বিআইডব্লিউটিএ। তাদের 7 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর আটক করা হয়েছে ফারহান 9 লঞ্চের মাস্টার ও এক কর্মচারীকে। একজন মহিলা এবং একজন শিশু তাৎক্ষণিকভাবে নিহত হয়েছে এবং মুমূর্ষুভাবে একজন যাত্রীকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছে। ইতিমধ্যে একটা তদন্ত কমিটি গঠনের নির্দেশনা দিয়েছে। তদন্ত কমিটি গঠনের পর তদন্ত কালে আসলে প্রকৃতপক্ষে কোন লঞ্চের দোষ বা ত্রুটি রয়েছে সে ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। ইউক্রেনের বিমান ভূপাতিতের ঘটনায় উত্তাল ইরান। বিশ্বজুড়েই দেশটির কনসুলেটের সামনে বিক্ষোভ আন্দোলন চলছে। দাবি শীর্ষ নেতাদের অপসারণ এবং সংশ্লিষ্টদের উপযুক্ত বিচার। আর এই পরিস্থিতি পার্লামেন্টে কৈফিয়ত দিলেন দেশটির কমান্ডার ইন চিফ। জানিয়েছেন রাষ্ট্র যে শাস্তি নির্ধারণ করবে সেটাই মাথা পেতে নেবে ইরানের প্রতিরক্ষা বাহিনী IRGC। গেল বুধবার ইমাম আল খমেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে 176 আরোহী নিয়ে বিধ্বস্ত হয় ইউক্রেনের বিমানটি এবং সবাই প্রাণ হারান। আমরা ভুল করেছি সেটা সর্বসম্মুখে মেনে নিলাম। অনিচ্ছাকৃত হামলায় প্রাণ হারিয়েছেন আমাদের নাগরিকরা। প্রতিরক্ষা বাহিনী এবং এর কর্মকর্তাদের জন্য রাষ্ট্র যে শাস্তি নির্ধারণ করবে সেটি মাথা পেতে নেব। বিমান বিধ্বস্তের মূল কারণ অনুসন্ধান চলছে। এর সাথে জড়িতরা অবশ্যই শাস্তি পাবেন। ঘটনাটি গোপনের কোনো লক্ষ্যই নেই ইরানের, কারণ বিশ্বজুড়ে এ ধরনের বিমান দুর্ঘটনা ঘটছে যার কয়েক মাস বা কয়েক বছর পর উদ্ঘাটিত হচ্ছে মূল কারণ। এ ধরনের ট্র্যাজেডি পুনরায় আর ঘটতে দেবে না কানাডা। কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা, জোটবদ্ধ থেকে সেটা মোকাবেলা করা জরুরি। বাগদাদে আবারও রকেট হামলার শিকার হলো মার্কিন সামরিক ঘাঁটি। কারো মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি, তবে আহত হয়েছেন 4 ইরাকি সেনা। কর্তৃপক্ষ জানায় স্থানীয় সময় রোববার রাতে আল বালাদ ঘাঁটি লক্ষ্য করে কমপক্ষে 6টি রকেট ছোড়া হয়েছে এবং যাতে 3 ইরাকি নিরাপত্তা রক্ষী এবং 1 সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। আর এই ঘাঁটিতে মার্কিন প্রশিক্ষক, উপদেষ্টা এবং যুদ্ধ বিমান F-16 এর ব্যবস্থাপনার জন্য নিয়োজিত সেনা সদস্যরা রয়েছেন। যুক্তরাষ্ট্র ইরান টানাপোড়েনের মধ্যে নতুন হামলার পরে বারবার বিভিন্ন বরাত দিয়ে মার্কিন সেনাদের সুরক্ষার বিষয়টি প্রচার করা হচ্ছে।
ফিলিপাইনের তাল আগ্নেয়গিরি থেকে শুরু হয়েছে লাভা উৎকিরণ। এরই মাঝে 10 থেকে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠেছে আগ্নেয় লাভা। আশপাশের 14 কিলোমিটার পর্যন্ত এলাকাকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে ওই এলাকার কমপক্ষে 8,000 বাসিন্দাকে। ঝুঁকিতে আরও অন্তত 4.5 লাখ মানুষ। সতর্কতার মাত্রা 3 থেকে বাড়িয়ে 4 নম্বর ঘোষণা করা হয়েছে এবং রাজধানী থেকে 70 কিলোমিটার দক্ষিণে অবস্থিত তাল ফিলিপাইনের দ্বিতীয় সর্বোচ্চ সক্রিয় আগ্নেয়গিরি। আমাদের দ্রুত সরে যেতে বলা হয়েছে, বাড়িঘর সবকিছু ফেলে পালাচ্ছি। আগ্নেয়গিরি থেকে বের হওয়া কালো ধোঁয়ায় ছেয়ে গেছে চারপাশ। দেখা মাত্রই পরিবার নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসি। আশপাশের সবাই ছুটে এসেছে। বুঝতে পারছি দুর্যোগের কারণে ফ্লাইট বাতিল হয়েছে, কিন্তু আমার খুব জরুরি কাজ ছিল। সব খবর চলছে ছোট্ট একটা বিরতিতে, যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সাথে থাকুন। আর আমন্ত্রণ সব খবরে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর জানাবো। ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়ছে। নিত্য প্রয়োজনীয় স্টলের পাশাপাশি ক্রেতাদের আগ্রহ অটোমোবাইল স্টলগুলোতেও। অন্য বছরের মতো এবারও দাপট দেখাচ্ছে বেশি দেশি মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। বিনামূল্যে রেজিস্ট্রেশনের পাশাপাশি মিলছে নগদ ছাড়ের সুবিধা। যদি রেগুলার প্রাইসে যায় 1,10,000, অনেক কম। এখন বাইকগুলোতে যে ABS সিস্টেমটা আসছে, এখন কিন্তু আমরা ABS সিস্টেমগুলো চাচ্ছি। নতুনত্ব দেখা গেছে, আর রেটের বেলাও একটু রিজনেবল। দেশের যে এত সুন্দর মানের একটা পণ্য এত অল্প টাকায়, এটা আমরা জনসাধারণের কাছে পৌঁছে দিতে চাই। 16,144 টাকা ডিসকাউন্ট আছে, যা কিনা আমাদের শোরুমের অন্যান্য জায়গায় এটা পাবে না। একমাত্র আমাদের বাণিজ্য মেলার জন্য এটা আমরা এই প্রাইসটা করেছি। 5টা ফ্রি ক্যাশ ভাউচার 1,000 টাকার, এর সাথে আছে একটা হেলমেট, টি শার্ট, কিরিং এবং প্লাস 500 থেকে 5,000 টাকা একটা লাইভ ড্র আছে আমাদের। দক্ষতা বাড়াতে বছর থেকে শীতকালীন মহড়া শুরু করেছে সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি। সেনাবাহিনীর সহায়তায় সারা দেশে বিজিবির 4,000 সদস্য এই মহড়ায় অংশ নিয়েছেন। কর্মকর্তারা বলছেন, মাঠ পর্যায়ে বিজিবি সদস্যদের সক্ষমতা বাড়াতেই এই উদ্যোগ। কিশোরগঞ্জের ভৈরবে এরকম একটি মহড়া পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক। 3 দিন পরে সেনাবাহিনীর সাথে একই সাথে শেষ হবে এই মহড়া। যে ধরনের অস্ত্র মোতায়েন করা আছে তা দিয়ে, এই অক্ষ দিয়ে যে কোনো প্রকার শত্রু আসলে আমরা তাকে প্রতিহত করতে পারবো। আগে ট্রেনিংগুলো ছিল আমাদের আর্মস অ্যামুনিশন বা অন্যান্য ডিঙিং এর বিষয়। এবারই প্রথম বিভিন্ন অস্ত্রের সুসজ্জিত হয়ে প্রতিরক্ষা অবস্থান নিয়েছে। সব প্রশিক্ষণে আমরা জোরদার দিয়েছি। বর্ডার ম্যানেজমেন্টে আমাদের কিভাবে আমরা করতে পারি সেই সুফলটা আমরা ওখানে পাবো। শুধু রণকৌশল নিয়ে না, আমরা সাধারণ সীমান্ত এলাকায় সাধারণ জনগণের সঙ্গে একটি সম্পর্ক তৈরি করার বিষয়েও আমরা কাজ করি। মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নেপালের সেনাবাহিনী প্রধান জেনারেল পূর্ণচন্দ্র থাপা। সকালে ঢাকা সেনানিবাসের শিখা ও নির্বাণী পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরে বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল সেনাকুঞ্জি থেকে গার্ড অব অনার প্রদান করে। সফরকালে জেনারেল থাপা সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানের সাথে পৃথকভাবে সাক্ষাৎ করবেন। ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দফতর, অধিদপ্তর, পরিদপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এছাড়া সুলতান কাবুস বিন সাদ আল সাইদের
রুহের মাগফিরাত কামনা করে দেশের সব মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ৭৯ বছর বয়সী এই সুলতানের মৃত্যু হয়। রাজশাহীতে ভালোবাসার শাম্পান নামে কবিতা আবৃত্তির সিডির মোড়ক উন্মোচন করা হয়েছে এবং রাজশাহী শহরের একটি রেস্টুরেন্টে সিডির মোড়ক উন্মোচন করেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। সিডিতে ১৬টি কবিতা আছে। কবিতা আবৃত্তি করেছেন রাজশাহী কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল মালেক এবং বাংলা বিভাগের প্রভাষক নূরজাহান বন্ডা। এ সময় উপস্থিত অতিথিরা তাদের আবৃত্তির প্রশংসা করেন। নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। সকালে গুলশানে এমটিবি সেন্টারে দুই প্রতিষ্ঠানের মধ্যে ব্যাপক ঝুঁকি ভিত্তিক অনলাইন প্রাইভেট কার ইন্স্যুরেন্স নিরাপদ নিয়ে এই সমঝোতা হয় এবং অনুষ্ঠানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাহীরাও উপস্থিত ছিলেন। লিবিয়ায় বিবদমান দুপক্ষের মধ্যে আনুষ্ঠানিক অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরিত হতে পারে আজ। মস্কোয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জাতিসংঘ সমর্থিত সরকারের প্রধানমন্ত্রী এবং পূর্বাঞ্চলীয় বিদ্রোহী নেতার। তবে চুক্তি স্বাক্ষরের আগে পরস্পরের বিরুদ্ধে অস্ত্রবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে উভয় পক্ষই। ন্যাশনাল অ্যাকর্ড সরকারের এক বিবৃতিতে দাবি করা হয়, ত্রিপোলির বাইরে অব্যাহত আছে সংঘাত। অস্ত্রবিরতি ঘোষণার কিছুক্ষণ পরই বিদ্রোহী খলিফা হাফতার বাহিনী হামলা চালায় বলে অভিযোগ করা হয়। হংকংয়ে ঢোকার অনুমতি পেলেন না হিউম্যান রাইটস ওয়াচের প্রধান কেনেথ রথ। সেখানে এই সংগঠনটির বৈশ্বিক প্রতিবেদন ২০২০ প্রকাশের কথা এক টুইট বার্তায় কেনেথ জানিয়েছেন, বিমানবন্দরে পৌঁছানোর পরে আটকে দেওয়া হয় তাকে এবং গত মাসে বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছিল চীনা প্রশাসন, যার মধ্যে অন্যতম হিউম্যান রাইটস ওয়াচ। ভারতে ২০১৮ সালে ৯৪% ধর্ষণের ঘটনাতেই ধর্ষক ভুক্তভোগীর পূর্ব পরিচিত ছিল। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর সাম্প্রতিক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে এবং প্রতিবেদনে বলা হয়, ওই বছর ৩৩,৩৫৬টি ধর্ষণের মামলা হয়, যার মধ্যে প্রায় ৩,০০০ ধর্ষণের ঘটনা হয়েছে ভুক্তভোগীর নিকটাত্মীয়ের মাধ্যমে। প্রায় ১৬,০০০ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রতিবেশী, পারিবারিক বন্ধু এবং সহকর্মী। এছাড়া প্রায় ১২,৫০০ মামলা হয়েছে প্রতারণার মাধ্যমে ধর্ষণের জন্য। প্রতিবেদনের তথ্য অনুযায়ী ৭২% বেশি মামলায় ভুক্তভোগীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে, তবে শিশুসহ ৬০ বছর বয়সী পর্যন্ত নারী ধর্ষণের ঘটনাও হয়েছে। অস্ট্রেলিয়ায় দাবানলে বিপর্যস্ত বন্যপ্রাণী সুরক্ষার প্রাথমিকভাবে প্রায় $৩.৫ কোটি বরাদ্দের ঘোষণা দিয়েছে সরকার এবং সোমবার দেশটির পরিবেশ মন্ত্রী এ তথ্য জানিয়েছে। বরাদ্দের ৫০% ব্যয় করা হবে আহত প্রাণীদের চিকিৎসায়। দাবানল পরবর্তী বনের ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে এবং নতুন করে বনায়ন প্রকল্পে ব্যয় করা হবে বাকি অর্ধেক। ক্ষয়ক্ষতি ও প্রাণহানির সংখ্যা যাচাই করা হচ্ছে বলেও জানিয়েছেন পরিবেশ মন্ত্রী। এবারে বিপিএল। ঢাকা প্লাটুনকে ৭ উইকেটে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলের কোয়ালিফায়ার 2 নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে মাত্র ১৪৪ রানে থামে ঢাকা প্লাটুনের ইনিংস এবং জবাবে ১৪ বল হাতে রেখে ৭ উইকেটের জয় নিশ্চিত করে চট্টগ্রাম। এর আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ঢাকা প্লাটুন। তামিম, মমিনুল, জাকির আলীদের দ্রুত বিদায় মাত্র ৬০ রানে ৬ উইকেটে হারায় দলটি এবং শেষ দিকে শাদাব খানের ৬৪ এবং থিসারা পেরেরার ২৫ রানের ঝোড়ো ইনিংসে ১৪৪ রানের পুঁজি পায় ঢাকা। জবাবে ক্রিস গেইলের ধীর গতির ব্যাটিংয়ের পরও দারুণ শুরু পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। জিয়াউর রহমান ২৫, ইমরুল কায়েস ৩২ রানের দ্রুতগতির ইনিংস খেলেন। গেইল থামেন ৩৮ রানে এবং শেষ দিকে অধিনায়ক মাহমুদুল্লাহর ১৪ বলে ৩৪ রানের বিস্ফোরক ইনিংসে সহজ জয় পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নিম্নমানের দলের অংশগ্রহণে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল আয়োজন করতে যাওয়ায় বাফুফের কড়া সমালোচনা করেছেন আসন্ন বাফুফের নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করতে যাওয়া তরফদার রুহুল আমিন। বঙ্গবন্ধুর নামে এত বড় আসরে এত নিম্নমানের দল খেলানো অপমানজনক বলেও জানিয়েছেন তিনি এবং উত্তর বারিধারা ক্লাবের লোগো উন্মোচন আর পৃষ্ঠপোষক হিসেবে নতুন মৌসুম শুরু করার এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি। টি-20 বিশ্বকাপে দল বাড়ানোর চিন্তা করছে আইসিসি। সেক্ষেত্রে 16 দলের জায়গায় বৃদ্ধি পেয়ে হতে পারে 20 দল। তবে সেটি যে আসন্ন বিশ্বকাপে হচ্ছে না তা নিশ্চিত। 2023 থেকে 2031 ক্যালেন্ডারে টি-20 দল বাড়ানোর পরিকল্পনা করছে আইসিসি এবং সেক্ষেত্রে
T20 বিশ্বকাপে দেখা যাবে 20 দলের লড়াই। ক্রিকেটের বিশ্বায়নে নতুন দলগুলোকে সুযোগ করে দিতে চায় আইসিসি এবং সেই সাথে T20 ও ওয়ানডে বিশ্বকাপের জন্য নতুন ট্রফি ডিজাইন করতে যাচ্ছে আইসিসি। চট্টগ্রাম 8 আসনের উপনির্বাচনে ভোট গণনা চলছে। এর আগে পাল্টাপাল্টি অভিযোগে ভোট শেষ হয়। ব্যাপক অনিয়মের অভিযোগ এনে ভোট স্থগিত করতে নির্বাচন কমিশনকে চিঠি দেন বিএনপির প্রার্থী আবু সুফিয়ান, কিন্তু এমন অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছেন আওয়ামী লীগের প্রার্থী মুসলিম উদ্দিন আহমেদ। ভোটের আগে সকাল 8টা থেকে 1 ঘন্টা ইভিএমে মক ভোট হয়। দর্শক, আমরা এবার একটু সরাসরি সেই খবরাখবরগুলো জানবো। আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজ চট্টগ্রাম থেকে আমার সাথে যোগ দিয়েছেন। সবুজ, ভোট গণনা এখন কোন পর্যায়ে আছে একটু জানাবেন। এছাড়া পূর্ণাঙ্গ রেজাল্ট পেতে আর কতক্ষণ সময় লাগতে পারে একটু জানাবেন। চট্টগ্রামের জিমনেশিয়ামে মূলত কেন্দ্রীয়ভাবে ভোট গণনার যে বিষয়টি সেটি চলছে। এখানে প্রত্যেকটি ভোট কেন্দ্র থেকে, অর্থাৎ 170টি ভোট কেন্দ্র রয়েছে, প্রত্যেক ভোট কেন্দ্র থেকে ইভিএম মেশিনগুলো এখানে নিয়ে আসা হচ্ছে জিমনেশিয়ামে। সেখান থেকে এখানে অস্থায়ী যে কার্যালয়ে তৈরি করা হয়েছে রিটার্নিং অফিসারের, সেখান থেকে ফলাফল ঘোষণা করা হবে। এখন পর্যন্ত এখানে ফলাফল এসেছে 3টি কেন্দ্রের, যেখানে নৌকার প্রার্থী পেয়েছেন 698 এবং ধানের শীষের প্রার্থী পেয়েছেন 112 এবং অন্যান্য যে প্রার্থী আরও 4 জন রয়েছেন। টেলিভিশন মার্কা নিয়ে যিনি নির্বাচন করছিলেন তিনি 3 ভোট, পুরো ঘর 2 ভোট, এরকম বেশ কিছু ভোট পেয়েছেন। আর যেটি এখন পর্যন্ত দেখা গেছে যে ইভিএমের মাধ্যমে, যেটা আমরা আগে থেকে ধরে নিয়েছিলাম যে ভোট গণনার কাজটি দ্রুত শেষ হবে, আমরা কেন্দ্রগুলোতেও, আমি 2টি কেন্দ্র দেখে এসেছি, সেই কেন্দ্রগুলোতে খুব দ্রুতই, অর্থাৎ আধা ঘন্টার মধ্যে ভোট গণনার কাজটি শেষ হয় এবং সেই কেন্দ্রগুলোতে যেটি দেখা গেছে যে ভোট পড়ার যে হার সেটি একেবারেই কম। একটি কেন্দ্রে 3007 জন ভোটার ছিল, সেখানে ভোট পড়েছে 151টি, যেখানে নৌকার প্রার্থী পেয়েছেন 76টি এবং ধানের শীষের প্রার্থী 72টি ভোট পেয়েছেন। এরকম ভোট গণনার কাজটি হচ্ছে। তবে এইখানে কেন্দ্রীয়ভাবে যে ফলাফল ঘোষণা করা হচ্ছে সেখানে কিছুটা ধীর গতিতে ভোট গণনার কাজটি হচ্ছে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে 3টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে এবং হয়তো সেটি নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে আবার দর্শকদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য সবুজ। এবং দর্শক, একটু ঢাকার খবরে ফিরতে চাই। আপনাদেরকে জানিয়েছিলাম গণসংযোগের খবর, আবারও একটু গুলশান এলাকায় যেতে চাই। প্রচারণা চালাচ্ছেন ঢাকা উত্তর সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। আমাদের সহকর্মী নাজমুল হোসেন আছেন সেখানে, যোগ দিয়েছেন আমার সাথে। নাজমুল, এখনো প্রচারণা চালাচ্ছেন কিনা আতিকুল ইসলাম একটু জানাবেন। এছাড়া মানবিক ঢাকা গড়ার প্রত্যয় ছিল তার কণ্ঠে, সেই প্রতিশ্রুতিতে তো ভোটারদের ভাবনা কি? প্রথমে জানিয়ে রেখে আজকে সারাদিন যে প্রচারণা চালানো হয়েছে সেই প্রচারণায় কিন্তু গণসংযোগে ব্যস্ত দিন পার করেছেন আওয়ামী লীগ মনোনীত যিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। তিনি এখন নীতি নির্ধারণে একটি বৈঠক করছেন, সেখান থেকে আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। আতিকুল ইসলাম, আপনাকে যমুনা টেলিভিশনের আমাদের সব খবরে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আজকে তো আপনি তরুণদের কাছে ভোট চেয়েছেন, তো তরুণরা আপনার কাছে কি চেয়েছে, কি প্রত্যাশা করেছে এবং তাদের প্রতি আপনাদের কি দিক নির্দেশনা? ধন্যবাদ। আপনারা জানেন যে আজকে মেরুল, বাড্ডা, রামপুরা, টিভি সেন্টার, আফতাবনগর বিভিন্ন এলাকাতে আমি গিয়েছি এবং আমি তরুণদের সাথে কথা বলেছি এবং তরুণরা কিন্তু খুব উৎসাহিত, তারা খুব চিন্তিত ঢাকা শহরে কি হবে, ভবিষ্যৎ, তাদের ভবিষ্যৎ কি। এবং তারা সবাই বলছিল যাদের ফুট ওভারব্রিজটা করে দেওয়ার জন্য তাদের সামনে রাস্তা খোঁড়াখুড়ি হচ্ছে, কত তাড়াতাড়ি রাস্তা খোঁড়াখুড়ি শেষ হবে, তাদের মাঠ দরকার, খেলার মাঠ দরকার, জলবদ্ধতা কীভাবে দূর করা যায়। তারা বলছিল যে আসুন আমরা সব একসাথে মিলে আমরা গাছ লাগাই। এই যে তরুণদের যে ইচ্ছাগুলো, উদ্দীপনাগুলো, এগুলো যদি আমরা কাজে লাগাতে পারি ডেফিনেটলি আমরা অনেক দূর এগিয়ে যাব। আমি তরুণদের সাথে কথা বলছিলাম, আমি আমার নিজের জীবনের কথা বলছিলাম যে আমি 48টা মেশিন থেকে 12,000 মেশিন করেছি এবং কীভাবে করেছি। নাথিং ইজ ইম্পসিবল। তরুণরা খুব মোটিভেটেড হয়েছে। আমি মনে করি যে তরুণরা যদি ওন করে এই শহরটার জন্য, আর আমরা যদি একসাথে ওন করে কালেকটিভ ওয়েতে কাজ করতে পারি, ডেফিনেটলি আমাদের এই যে আনপ্ল্যান যে সিটি, এটাকে সুন্দর প্ল্যান সিটি করার যে চ্যালেঞ্জ আমরা নিতে যাচ্ছি এবং নিয়েছি ইতিমধ্যে গত 9 মাসের মধ্যে, আমার বিশ্বাস গত 9 মাসে আমার জন্য একটা ওয়ার্ম আপ ছিল। টেস্ট খেলতে গেলে যখন অনুশীলন করতে হয় সে অনুশীলন করেছি। এখন আমি অনুরোধ করবো 30 তারিখে ভোট দেওয়ার জন্য নৌকা মার্কায়, তাহলে অবশ্যই 5 বছরের সে টেস্টে কিন্তু আমি খেলতে পারবো।
ধন্যবাদ। আমরা কথা বলছিলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামের সঙ্গে, এবং তিনি যেটি বলছিলেন যে তিনি তরুণদের ভোট তিনি প্রত্যাশা করছেন এবং মনে করছেন যে এই যে ঢাকাকে বদলে দেওয়ার জন্য, মানবিক ঢাকার জন্য তরুণরাই সবচেয়ে বড় শক্তি, সেই হাতিয়ারকে তিনি কাজে লাগাতে চান। ধন্যবাদ নাজমুল। আমরা শুনছিলাম উত্তরের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আতিকুল ইসলামের কথা। এদিকে দক্ষিণের বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণায় আছেন আমাদের সহকর্মী শাহাদাত হোসেন। সরাসরি তিনি আমার সাথে যোগ দিয়েছেন। শাহাদাত, এখন আপনি কোন এলাকায় আছেন, অর্থাৎ ইশরাক এখন কোন এলাকায় গণসংযোগ চালাচ্ছেন এবং ওখানকার সার্বিক অবস্থা একটু আপনার মাধ্যমে জানতে চাচ্ছি। খুব সম্ভবত টিকাটুলি এলাকা থেকে আপনি যোগ দিয়েছেন আমার সাথে। বৃষ্টি, আমি আসলে যদি সরাসরি এখানে যে প্রচারণা চালাচ্ছেন দক্ষিণের মেয়র প্রার্থী, বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, আমি সেই চিত্রটা দেখাতে চাচ্ছি। আসলে প্রতি মুহূর্তেই মিছিলটাই সামনে এগিয়ে যাচ্ছে। আপনি জানেন যে আজকে সকাল থেকে সারাদিনই দক্ষিণের বিভিন্ন জায়গায় প্রচারণা চালিয়েছেন বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এখন আমরা প্রায় তার বাসার কাছাকাছি চলে এসেছি। আজকের যে প্রচারণা কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাবে এবং আমরা তার গোপীবাগের বাসার কাছাকাছি আছি। এখানে তার সাথে তার দলের নেতাকর্মীরা এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রচারণায় অংশ নিয়েছেন। সাথে বিএনপির কয়েকজন সিনিয়র পর্যায়ের নেতাও আছেন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মানুষের কাছে কাছে যাচ্ছেন এবং তিনি ভোটারদের কাছে ভোট চাইছেন এবং বলছেন যে দলের যে সংকট চলছে এবং বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে আছেন, ভোটের মাধ্যমে যদি তাকে নির্বাচিত করা হয় সেক্ষেত্রে বিএনপি চেয়ারপারসনের যে মুক্তি, সেই মুক্তি ত্বরান্বিত হবে, এমনটাও কিন্তু ভোটারদের কাছে বলছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তো আজকের মতো বৃষ্টি, আজকের মতো আর এখন থেকে 5 মিনিটের মধ্যেই হয়তো যে বিএনপির যে প্রচারণা সেটি হয়তো শেষ হয়ে যাবে। জি, আপনার মাধ্যমে সেই প্রচার বহরের খবরও জানছিলাম। ধন্যবাদ শাহাদাত। বাঙালির খাদ্য তালিকায় অপরিহার্য মাছ, আর এজন্যই বলা হয় মাছে ভাতে বাঙালি। একসময় পর্যাপ্ত সরবরাহ থাকলেও আজকাল হাওর বাওরের মাছ খুব একটা দেখাই যায় না। আর এমন সব দেশি মাছ নিয়ে সিলেটের লাল বাজারে হয়ে গেল মৎস্য মেলা ও প্রদর্শনী। গেল 5 বছরের ধারাবাহিকতায় এবারও আজ থেকে শুরু হওয়া এই মেলা 3 দিন চলবে। এই মাছগুলা বিলীন হওয়ার পথে, এগুলো আমরা বিভিন্ন এলাকা থেকে মাছগুলো সংগ্রহ করে আমাদের সিলেটবাসীরে দেখানোর জন্য আমরা এই মেলার আয়োজন। দাম চাই 45,000, এখন 30, 32, 35-এর মধ্যে বেচিলে। সকালে বেচছি আপনার প্রায় 28 কেজি কাগর, এটা আপনার 33,000 টাকা বেচছি। মেলাতে মাছ দেখতে আসছি, এখানে দেশি বিদেশি সব রকমের মাছই পাওয়া যাইতেছে। তো আসলে দেখে আমার অনেক ভালো লাগতেছে। ইলিশ, মাগুর, বোয়াল এগুলো দেখতে আসছি। মেলার সময় দেখা যায় একটু দেশি মাছের সমাগম হয়, আমরা ওই কারণে মেলায় দেখতে আসি, কিনতে আসি। সব খবর দেখছেন, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি, সাথেই থাকুন। আবার স্বাগত সব খবরে। রাজধানী ঢাকার বায়ু ও পরিবেশ দূষণ রোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যর্থতায় ক্ষোভ জানিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি 2 মাসের মধ্যে সব অবৈধ ইট ভাটা বন্ধের নির্দেশ দিয়েছেন বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ। লাইসেন্সবিহীন টায়ার পোড়ানো এবং ব্যাটারি মেরামতের কার্যক্রম 1 মাসের মধ্যে বন্ধ করার নির্দেশও দিয়েছেন তারা। মার্চের প্রথম সপ্তাহের মধ্যে সিটি কর্পোরেশনকে এই আদেশ বাস্তবায়ন করতে হবে। এদিকে ঢাকার বায়ু দূষণের কারণ এবং দূষণ রোধে কী ধরনের পরিকল্পনা নেওয়া হয়েছে তা জানাতে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট। যে পরিবেশ অধিদপ্তরের অনুমতি ছাড়া যে সমস্ত জায়গায় টায়ার পোড়ানো হচ্ছে অথবা এই যে বিভিন্ন গাড়ির ব্যাটারি বা যে কোনো ব্যাটারি যেগুলো রিসাইকেল করা হচ্ছে সেগুলো পরিবেশ অধিদপ্তর ছাড়া যেগুলো করা হচ্ছে সবগুলো শাটডাউন করে দিতে বলছে। টায়ার জ্বালিয়ে যে পরিবেশের দূষণ এবং ব্যাটারি রিসাইক্লিংয়ের জন্য যে বাতাসে কেমিক্যাল সংযুক্ত হচ্ছে, দূষিত হচ্ছে, এই বিষয়ে আগামী 1 মাসের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে অবৈধ যত কারখানা আছে এগুলোর সাথে যারা জড়িত আছেন সেগুলোকে আইনানুগ ব্যবস্থা নিয়ে বন্ধ করার জন্য ওনারা নির্দেশনা দিয়েছেন।
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলা স্থানান্তরের আদেশ দিয়েছেন আদালত এবং আজ ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কাসারুল ইসলাম এই আদেশ দিয়েছেন। আবরার ফাহাদ হত্যা মামলার নথি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বিচারক এই আদেশ দিয়েছেন এবং পরবর্তী কার্যক্রমের জন্য মামলাটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে। বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় অপ্রাপ্তবয়স্ক 5 আসামির বয়স পরীক্ষার আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। দুপুরে অপ্রাপ্তবয়স্ক 14 আসামির বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণের সময়ে আবেদন করা হয় এবং তারা হলেন রাশিদুল হাসান, রিশান ফরাজি, জয়চন্দ্র সরকার, মোহাম্মদ নাইম, সাইয়েদ, মারুফ বিল্লা এবং মারুফ মল্লিক। পরে ডাক্তারি পরীক্ষার আবেদনের শুনানির জন্য আদালত 16 জানুয়ারি তারিখ নির্ধারণ করেন। দিনাজপুর সদরে কথিত বন্দুকযুদ্ধে 2 ব্যক্তির মৃত্যুর দাবি করেছে গোয়েন্দা পুলিশ এবং তাদের দাবি মাদক উদ্ধার ও পাচারের গোপন খবর পেয়ে রামসাগর পূর্ব এলাকায় অবস্থান নেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। সেখানে 10-12 জনের একটি দলকে যেতে দেখলে চ্যালেঞ্জ করে পুলিশ। হঠাৎ পুলিশের উপর অতর্কিত হামলা চালায় দলটি এবং আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিখোঁজের 3 দিন পরে 2 মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার হয়েছে। সকালে বার্মা স্ট্যান্ড এলাকায় পুকুর থেকে উদ্ধার করা হয় শামীম ও মনিরের লাশ। 2 শিশুর পরিবার এসরোড এলাকার বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থাকতো এবং স্বজনদের ভাষ্য গেল শুক্রবার খেলতে গিয়ে নিখোঁজ হয় শামীম ও মনির। পুলিশ জানিয়েছে 3 বছর আগে মনিরের একটি বোনও পানিতে ডুবে মারা যায়। উত্তর আর দক্ষিণ পশ্চিমাঞ্চলের কিছু জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, ব্যাহত হচ্ছে জীবনযাত্রা। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যাচ্ছিল 7.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঘন কুয়াশার কারণে দীর্ঘ 11 ঘন্টা বন্ধ থাকার পরে স্বাভাবিক হয়েছে শরীয়তপুর চাঁদপুর রোডে ফেরি চলাচল এবং 9 ঘন্টা বন্ধ থাকার পরে সচল হয় শিমুলিয়া কাঁঠালবাড়ি রোডের নৌ চলাচল। বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে রংছড়ি সেনা ক্যাম্পে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন পাড়া থেকে শতাধিক হতদরিদ্র মানুষ আসেন। পরে তাদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় রংছড়ি ক্যাম্প কমান্ডার জানিয়েছেন পার্বত্যাঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি অব্যাহত থাকবে সেবামূলক কার্যক্রম। নারায়ণগঞ্জের রূপগঞ্জে 9ম শ্রেণীর শিক্ষার্থী ধর্ষণ মামলায় 2 আসামিকে রিমান্ডে নিয়েছে পুলিশ। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আহমেদ এই হেফাজত মঞ্জুর করেছেন এবং পুলিশ জানিয়েছে সকালে আসামি তৌসিফ ও আফজালকে কড়া নিরাপত্তায় আদালতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদের জন্য 7 দিন রিমান্ড আবেদন করে পুলিশ এবং সেটি মঞ্জুর করা হয়। মানিকগঞ্জে প্রায় 2 ঘন্টার চেষ্টায় কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। দুপুরে শিবালয়ে মাছ ও মুরগির খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মেগাফিট কারখানার গোডাউনে হঠাৎ করে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। সারা দেশে সিরিজ বোমা হামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বেল্লাল ওরফে রুবেলকে পটুয়াখালী থেকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। সকালে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয় এবং জানানো হয় 2005 সালে সিরিজ বোমা হামলার পরেই আত্মগোপনে ছিল বেলাল। রাজমিস্ত্রি পরিচয়ে জেলার মহিপুর থানায় কাজ করে সে এবং দীর্ঘদিন ধরেই নজরদারির এক পর্যায়ে রাতে আলিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। পর্যটন নগরী কক্সবাজারে যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের অনুমোদিত পরিবেশকদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার কলাতলির একটি অভিজাত হোটেলে টাঙ্গাইল জেলা সদরের পরিবেশকদের নিয়ে সম্মেলন হয় এবং এতে শতাধিক ডিলার অংশ নেন। পরে টাঙ্গাইলের বিসমিল্লাহ ইলেকট্রনিক্স ঢাকা টু ব্যাংকক ট্যুরের সুযোগ অর্জন করে। সম্মেলন শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সিরাজগঞ্জের বেলকুচিতে হারামনি সংসদের উদ্যোগে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে খুকনি ব্যাডমিন্টন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে এবং ফাইনালে গোপালপুর ব্যাডমিন্টন একাদশকে তারা পরাজিত করেছে। টুর্নামেন্টে 8টি দল অংশগ্রহণ করে। মৌসুমের মাঝপথে বার্সেলোনার কোচ হতে রাজি নয় বলে জানিয়েছে জাভি হার্নান্দেজ। দোহার ক্লাব আলসাদের দায়িত্বে থাকা জাভি আপাতত এই দলটিকে নিয়েই চিন্তা করতে চান, তবে মৌসুম শেষে বার্সেলোনার দায়িত্ব নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন তিনি। হাঁটুর ইনজুরির কারণে অন্তত 4 মাসের জন্য ছিটকে গেলেন বার্সেলোনা স্ট্রাইকার লুইস সুয়ারেস।
রোববার তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে এবং বার্সেলোনার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে সুয়ারেজের ছিটকে পড়ার খবর। ডান হাঁটুর এক্সটার্নাল মেনিসকাসে স্প্যানিশ ডাক্তার রেমন কুগাতের অধীনে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে সুয়ারেজের এবং হাঁটুর এই চোট সুপার কাপের সেমিফাইনালে পাওয়া কিনা সেটা নিশ্চিতভাবে জানা যায়নি। ভারতের সুরাতে চলছে আন্তর্জাতিক ঘুড়ি ওড়ানো উৎসব। সারা বিশ্ব থেকে নৈপুণ্য দেখাতে উপস্থিত হয়েছেন 110 প্রতিযোগী। রাখা হয়েছে নাচ, গান সহ অন্যান্য সাংস্কৃতিক উপস্থাপনা। ব্রাজিলের রিও ডি জেনেরো শহরে চলছে আন্তর্জাতিক ট্যাটু ফেস্টিভ্যাল। সপ্তাহব্যাপী এই উৎসবে অংশ নিয়েছেন 1000-এর বেশি ট্যাটু শিল্পী। বিভিন্ন দেশ থেকে আসা ট্যাটু প্রেমিকরা নানা ধরনের নকশা, ধর্মীয় প্রতিকৃতি কিংবা বিখ্যাত সব ব্যক্তিদের বাণী ফুটিয়ে তুলছেন এই উৎসবে। ব্রাজিল জুড়ে রয়েছে প্রায় 2 লাখ ট্যাটু সেন্টার। আয়োজকদের আশা, সপ্তাহব্যাপী এই উৎসবে অংশ নেবেন 25,000-এর বেশি ট্যাটু শিল্পী। আমার শরীরের 96% ট্যাটু করা, পুরো শরীর, এমনকি চোখের ভ্রুতেও আমি ট্যাটু করিয়েছি, কারণ আমার এটা ভালো লাগে। ছিল আজকের সব খবর এবং যে কোনো সংবাদ সবার আগে জানতে চোখ রাখুন যমুনা টেলিভিশনে। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে। লগ ইন করুন www.jamuna.tv, Facebook/যমুনা টেলিভিশন এবং YouTube/যমুনা টিভিপিটি। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।